আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আমাদের চারপাশের সমসাময়িক ঘটনাবলী নিয়ে সারা বাংলা .net একটি নিয়মিত আয়োজন শুরু করেছে সারা বাংলা ফোকাস নামে। সারা বাংলা ফোকাস আয়োজনটি প্রতি সপ্তাহের শনি, সোম এবং বুধবার সন্ধ্যা 7:30 সরাসরি প্রচারিত হবে। আমাদের চারপাশের সমসাময়িক ঘটনাবলী নিয়ে আলোচনা করা হবে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে করোনা পরিস্থিতি এবং উত্তরণের পথ। আমাদের সঙ্গে আজকের আলোচনায় স্টুডিওতে আলোচক হিসেবে যোগ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবিবুর রহমান খান। তার সঙ্গে আছেন চিকিৎসা বিজ্ঞানী এবং সমাজ ও সংস্কৃতি সংগঠক অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী। আপনাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ। দর্শক, আপনারা জানেন যে আমরা এখন যে মুহূর্তে আছি, পৃথিবী আসলে একটা বিশাল দুর্যোগের মুখোমুখি। প্রায় 90 বছর আগে যে করোনা ভাইরাস আবিষ্কৃত হয়েছিল, সেই ভাইরাসটি 90 বছর পর এই সময়ে এসে তাণ্ডব চালাচ্ছে। পুরো পৃথিবী অস্থির এবং বন্ধ হয়ে যাওয়ার পথে, কিন্তু আমাদেরকে এই ভাইরাস জয় করতে হবে। দুঃখের বিষয় হচ্ছে যে গত 8 মার্চ আমাদের বাংলাদেশে এই ভাইরাসটি প্রথম আঘাত হানে এবং আমরা প্রথম এই ভাইরাসের আক্রমণে আক্রান্ত হই। সেই থেকে আজকে 11 মে এই ভাইরাসে আমাদের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রেকর্ড হয়েছে। আজকে প্রায় 10,034 জন শনাক্ত হয়েছে। 1034, হ্যাঁ 1034 জন। আর আজকে মারা গিয়েছেন 11 জন। সব মিলিয়ে এই ভাইরাসে বাংলাদেশে মোট মারা গিয়েছেন 239 জন। আমরা এই সকল ব্যক্তি এবং তাদের পরিবারের প্রতি গভীর শোক এবং রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে একটি দেশ এই ভাইরাসকে মোকাবিলা করতে গিয়ে প্রচুর বেগ পোহাতে হচ্ছে। তারপরেও অনেকে বলছেন যে সরকারের, বিশেষ করে প্রধানমন্ত্রীর সময়োচিত চিন্তা এবং পদক্ষেপের কারণে আমরা এই ভাইরাসটিকে প্রতিরোধ করতে পেরেছি। কিন্তু এর বিপক্ষেও অনেক যুক্তি আছে। অনেকে বলছেন যে আমরা সময় মতো উদ্যোগ নিতে পারিনি, লকডাউন শিথিল করে দিয়েছি। উন্নত বিশ্বের অনেকগুলো দেশই লকডাউন শিথিল করেছে, কিন্তু তারা একটি পর্যায়ে এসে লকডাউন শিথিল করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লকডাউন শিথিলটা এমন সময় হচ্ছে যখন আমাদের আক্রান্তের হার বেড়ে যাচ্ছে, এবং এটি আজকের রেকর্ড। আমি প্রথমেই অতিরিক্ত সচিব হাবিবুর রহমানের কাছে জানতে চাইব যে এই যে দুর্যোগটি আমরা মোকাবেলা করছি, এই দুর্যোগ থেকে উত্তরণে আমাদের পদক্ষেপ বা আমাদের সামনে রোড ম্যাপটা যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে এবং শ্রোতাদেরকেও ধন্যবাদ। আসলে দুর্যোগ থেকে উত্তরণের জন্য সব ধরনের পদক্ষেপই নেওয়া হয়েছে, কিন্তু সবার আগে যেটি প্রয়োজন সেটিও শুরু থেকে করা হয়েছে, সেটা হলো প্রিভেনশন নেওয়া। তো শুরুর দিক থেকে এই সমস্যাটি শুরু হলো, যদিও ডিসেম্বরের শেষ সপ্তাহ নাগাদ চায়নাতে প্রথম দেখা দেওয়ার পরে জানুয়ারিতে আমরা টের পেলাম যে এই ভাইরাসটি আসলে ছড়াবে, এবং প্রথম দিকে তো চায়নাতে ছড়াতে থাকলো, পরে আস্তে ধীরে একের পর এক দেশে ইনফেকশন ছড়াতে থাকলো। স্বাভাবিকভাবে পৃথিবীর প্রত্যেকটা দেশের মতো বাংলাদেশও কিন্তু তখন থেকে প্রিভেন্টিভ মেজার নিতে শুরু করলো। যখন আমরা দেখলাম যে ইন্টারন্যাশনাল লেভেলে ট্রান্সমিশন আছে, তখন ধরেই নিতে পারি যে বাংলাদেশেও একসময় না একসময় এই ট্রান্সমিশন আসতে পারে, এটা ট্রান্সমিটেড হতে পারে। তো তখন আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার ছিল যে বিদেশ থেকে যারা আসবে তাদেরকে প্রপারলি স্ক্যানিং করে আমাদের দেশে ঢোকানো।
তো যদিও স্ক্যানিং প্রপারলি করার চেষ্টা করা হচ্ছিল, আমাদের এয়ারপোর্ট গুলো বা বন্দরগুলো কিন্তু পুরোপুরি তৈরি ছিল না স্ক্যানার মেশিনের দিক থেকে। স্ক্যানার মেশিন কিন্তু আমাদের দেশে ওই ওপেন মার্কেট পাওয়া যায় না, এটা বাইরের থেকে আমদানি করতে হয়, বিশেষ করে সিঙ্গাপুর থেকে বেশ কয়েকটি স্ক্যানার কিন্তু আনা হলো, এনে ফিট করা হলো। তারপরে লোকেদের হরহরিতে কিন্তু কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরে ওগুলো মেরামত করা হয়েছে। কিন্তু স্ক্যানারের যে সমস্যাটা সেটা হলো টেম্পারেচার ছাড়া, থার্মাল স্ক্যানার যেটা, টেম্পারেচার ছাড়া অন্য তেমন কিছু কিন্তু ওখানে ধরার সুযোগ ছিল না। যার জন্য আমাদের দেশে প্রতিদিন তখন প্রায় 15-20 হাজার করে যাত্রী বিভিন্ন বন্দর দিয়ে বাংলাদেশে ঢুকছিল। সকলকে একদম পরিপূর্ণভাবে স্ক্যানিং করে যে রোগ নির্ণয় করে তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠাবো সেটা সম্ভব ছিল না। তারপরে প্রথম কোয়ারেন্টাইনে কাদেরকে আনা হলো আপনারা সবাই জানেন যে চায়না থেকে স্পেশাল ফ্লাইটে করে, চার্টার্ড ফ্লাইট বা মানে বিশেষ বিমান পাঠিয়ে যাদেরকে আনা হলো, তখন তাদেরকে প্রথম কোয়ারেন্টাইনে আনা হয় এবং 14 দিন প্রপারলি রাখার পরে আল্লাহর রহমতে ওদের কারোর মধ্যেই ইনফেকশন আমরা পাইনি। পরবর্তীতে আবার আমাদের বন্দরগুলো দিয়ে লোকজন আসা আসা যাওয়া করতে থাকলো এবং আসা যাওয়া কিন্তু কমে যাচ্ছিল আস্তে আস্তে আস্তে। আপনারা সবাই জানেন যে সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়ে বেশ কিছু রাষ্ট্রের থেকে যাদেরকে কিন্তু অন অ্যারাইভাল ভিসা দেওয়া হতো ওটা কিন্তু বন্ধ রাখা হলো, যার জন্য কিন্তু প্যাসেঞ্জার কমতে থাকলো। কিন্তু বাংলাদেশের যে সমস্ত নাগরিক অন্যান্য দেশে বিভিন্ন কারণে অবস্থান করছিল, অথবা কাজ শেষে দেশে ফিরছিল, অথবা ছুটিতে আসতেছিল, তাদেরকে তো আমরা বারণ করতে পারিনি, তারাও এসে যাচ্ছিল। এইভাবে যখন ইতালির থেকে আসলো তখন তো আপনারা সবাই জানেন যে 8ই মার্চ প্রথম আমাদের দেশে 3 জন বোধহয় ইনফেকশন মানুষের মধ্যে ধরা পড়ে। তখন থেকে আমাদের আরো প্রস্তুতি কিন্তু ব্যাপকভাবে বাড়িয়ে দেওয়া হলো এবং তখন থেকে প্রত্যেকটা বিদেশ ফেরত যাত্রীকে কিন্তু কোয়ারেন্টাইনের ব্যবস্থা করার চেষ্টা করা হলো। এবং যাদের মধ্যে প্রবলেম দেখা যাচ্ছিল তাদেরকে কোয়ারেন্টাইনে, এবং যাদের মধ্যে প্রবলেম তেমন একটা দেখা যাচ্ছিল না তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে হোম কোয়ারেন্টাইনে থাকবার জন্য। বছরে আমরা আমাদের সকল জেলায় এবং সকল বিভাগকে কিন্তু আমরা নির্দেশ দিয়েছিলাম ওই কোয়ারেন্টাইন গুলো এনশিওর করার জন্য। এক্ষেত্রে আমাদের সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পরবর্তীতে আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ সরাসরি কিন্তু আমাদেরকে সাহায্য করেছে। তো আমার মনে হয় বিদেশ থেকে আগত যাত্রীদেরকে যদি পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো তাহলে হয়তো ঢুকতেই পারতো না। কিন্তু পৃথিবীর কোনো দেশের পক্ষে কিন্তু এটা সম্ভব হয় নাই, কোনো রাষ্ট্রই তার নাগরিকদের অথবা সম্পূর্ণরূপে পোর্টগুলোকে অফ করতে পারেনি, যার জন্য কিন্তু পৃথিবীর 212টা দেশ এবং অঞ্চল কিন্তু ইনফেক্টেড হয়ে গেছে, বাংলাদেশও তার মধ্যে একটা। তো ইদানিংকার সংকট হলো আমরা ইদানিং লক্ষ্য করছি যে আমাদের ইনফেক্টেড পার্সনের সংখ্যা আইডেন্টিফাইড হচ্ছে বেশি। এটা একটা অন্যতম কারণ হলো হয়তো ইনফেকশন আছে, ইনফেকশন ছিল, আমরা বেশি বেশি পরীক্ষা করতে পারছি বলে ইনফেক্টেড পিপুলের সংখ্যা কিন্তু আমরা বেশি পাচ্ছি। যেমন আজকে 7,200 জনের উপরে মানুষের পরীক্ষা করা হয়েছে এবং 1,034 জনকে আজকে ইনফেক্টেড পাওয়া গেছে। এটা শতকরা হিসেবে আমার মনে হয় 12-14 মতো হয়ে যাবে। এটাও কিন্তু একটু অ্যালার্মিং আমাদের জন্য। তো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বরাবরই আমরা কিন্তু আহ উচ্চারণ করছিলাম যে যতটা সম্ভব লকডাউন সিচুয়েশন অথবা ছুটির পরিমাণ এগুলো একটু মানে একটু ভালোভাবে বাস্তবায়ন করবার জন্য। কিন্তু সমস্যাটা হলো আমাদের ব্যাপক জনগোষ্ঠী আছে যাদের আসলে ইনকাম করতে হয় প্রতিদিনের জন্য প্রতিদিন। তো এদেরকে তো সরকার কিন্তু লক্ষ লক্ষ মানুষকে সরকার কিন্তু লক্ষ লক্ষ মানুষকে তালিকা করে কিন্তু খাবার পৌঁছে দিচ্ছে। তারপর আপনারা দেখছেন প্রতিদিন টেলিভিশনে, তারপর অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু এইভাবে তো দিনের পর দিন হতে পারে না। এর মধ্যে যখন রমজান আসলো, রমজান আসার পর স্বাভাবিকভাবেই মানুষের ডিমান্ড কিন্তু অন্যভাবে বাড়তে থাকলো, সামনে ঈদও আসবে। তো এই সিচুয়েশনে কিন্তু আমরা পরিপূর্ণভাবে লকডাউনটা আসলে বাস্তবায়ন করতে পারছি না। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রত্যাশা করি, পরামর্শ দিই, কিন্তু সরকারকে তো সার্বিকভাবে সিদ্ধান্ত নিতে হয়, সকল মন্ত্রণালয়ের বা সকল মানুষের ডিমান্ডকে লক্ষ্য করেই সিদ্ধান্ত নিতে হয়। সেই জন্য বোধহয় আমাদের লকডাউনটা কঠিন লকডাউনের পরিবর্তে কিছুটা সফট ধরনের লকডাউন হয়েছে। এই সুযোগে মানুষ কিন্তু বেরোচ্ছে, হাটে বাটে মাঠে বিভিন্ন জায়গায় মানুষ বেরোচ্ছে, দোকান কিছু কিছু খোলা হয়েছে আপনার ইত্যাদি কাছে আমি বিভিন্ন কারণ। আসবো। হাবিবুর রহমান খান, আপনি ঠিকই বলছেন যে আমরা আসলে লকডাউনটা ঠিকভাবে করতে পারছি না। আবার আমাদের ক্রাইসিসও রয়েছে, আমাদের ক্রাইসিসও দেখতে হবে, আবার এইটা থেকে সুরক্ষাও পেতে হবে। আমি অধ্যাপক লিয়াকত আলীর কাছে জানতে চাইবো যে এই যে এখন যে পরিস্থিতি, আমরা আসলে লকডাউনটা করতে পারছি না, আবার সব আমাদের কাজও করতে হবে, আবার জীবন জীবিকাও চালাতে হবে, আবার এই ভাইরাসের এগেনস্টে আমাদের প্রতিরোধও করতে হবে। এই মুহূর্তে আসলে আমাদের কি করণীয়? এই ভাইরাসকে আমরা কিভাবে মোকাবিলা করবো সামনের দিনগুলোতে, যেখানে আজকে আমাদের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা?
আসলে কি করণীয় বলার আগে আমি প্রথমেই বলতে চাই যে জীবন এবং জীবিকাকে যেভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে আসলে সেটি ব্যাপার নয়। আসলে জীবন, জীবিকা, স্বাস্থ্য এটি একটি বৃত্ত। জীবিকা যদি ঠিক মতো না থাকে, স্বাস্থ্য ঠিক মতো রাখবে না, স্বাস্থ্য ঠিক মতো না হলে জীবন থাকবে না। সুতরাং আমাদেরকে এমন একটি কর্মসূচির মধ্যে থাকতে হয় যেটা জীবন, জীবিকা এবং স্বাস্থ্যকে একটি বৃত্তাকার পরিধিতে দেখতে হয়। এখন আপনার মূল প্রশ্নে যাওয়ার আগে আসলে এই ভাইরাসটির বৈশিষ্ট্য, অনন্য বৈশিষ্ট্য একটু বুঝতে হবে, কারণ ধীরে ধীরে কিন্তু আমরা আস্তে আস্তে একে বুঝতে শিখেছি। প্রথমে সবাই পুরো দুনিয়াই মানে অত্যন্ত অবাক বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিল, কিন্তু এখন আমরা বুঝতে শিখেছি। প্রথমত এই ভাইরাসটি তার যে কাজিন ছিল, যেটি 2003 সালে এসেছিল, কোভিড-1 বলি আমরা সেটাকে, এটা 2, অর্থাৎ করোনা ভাইরাস 2, কোভিড-2। এই 1 কিন্তু ছিল এর চাইতে অনেক বিপজ্জনক, অনেক মৃত্যু ডেকে নিয়েছিল, শতকরা 12 ভাগ লোকের মৃত্যু হতো আক্রান্ত হলে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, ওটাও কিন্তু বসন্তকালের দিকে এসেছিল, এবং প্রস্তুতি নিচ্ছিল অনেক লোক, এরকম ভাবে ভ্যাকসিন তৈরির চেষ্টা করছিল, কিন্তু দেখা গেল যে অগাস্টের মধ্যে কিন্তু ভাইরাসটা প্রায় দূর হয়ে গেল। এটি একটি বিষয় রয়েছে ভাইরাসের ক্ষেত্রে, সংক্রমণের ক্ষেত্রে, যে যে যত প্রাণঘাতী, সে তার হোস্টকে যত মেরে ফেলে সে তত চিরস্থায়ী হয় না। যার জন্য যারা ভ্যাকসিন বা ওষুধ করতে বসেছিল তারা কিন্তু অনেক মানে লস করেছিল সেই সময়। এই ভাইরাসটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে অত প্রাণঘাতী না। আমাদের দেশে ধরতে গেলে এখন খুব মানে দেখা যাচ্ছে যে 1%-এরও কম অত্যন্ত প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে এবং অত্যন্ত ফ্র্যাকশন মৃত্যুবরণ করছে। সেই ক্ষেত্রে আমরা যে বুঝতে পারছি এখন যে এই ভাইরাসটি কিন্তু দীর্ঘস্থায়ী হবে। হ্যাঁ, এই ভাইরাসটি অত সহজে, কারণ যে যত মৃদু ভাইরাস, সে যে হোস্টকে মেরে ফেলে না, সে তার সাথে বসবাস করতে শেখে, হোস্টও তার সঙ্গে বসবাস করতে শেখে। সুতরাং আমরা ধারণা করতে পারি যে যতক্ষণ পর্যন্ত হার্ড ইমিউনিটি কিংবা ভ্যাকসিন না আসছে ততদিন ভাইরাসটি নিয়ে আমাদের বাঁচতে হবে। দ্বিতীয় আরেকটি খুব মজার বিষয়, আরেকটি অনন্য বিষয় রয়েছে। সেই বিষয়টি হচ্ছে এই ভাইরাসটি শুধুমাত্র নিজেকে মানে শ্বাসনালীকে নয়, সারা দেহকে আক্রান্ত করে। আরেকটি তৃতীয় বিষয় হচ্ছে এটি সাইলেন্ট, অনেক সময় যেটাকে বলি উপসর্গহীন। সেই উপসর্গহীন রোগটা অনেক বেশি তৈরি করছে। এই যে তিনটা অনন্য বৈশিষ্ট্য, এই উপসর্গহীন রোগকে প্রতিরোধ করা কিন্তু অনেক বেশি কঠিন, অনেক তার চিকিৎসা এবং প্রতিরোধ। এটি কিন্তু উহানে যখন শুরু হয় তখন বোঝা যায়নি, 1 থেকে 3% লোকের ভাবা হয়েছিল যে উপসর্গহীন, এবং সেই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম ডকুমেন্টও বলেছিল যেটা রেয়ার, উপসর্গহীন। কিন্তু দেখা যাচ্ছে এটা সিমটম হওয়ার আগে, আমরা এটা বলি প্রি সিমটোম্যাটিক, আর একটা বলি অ্যাসিমটোম্যাটিক, অর্থাৎ সিমটম ছাড়া। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের ভিত্তিতে এখন তাহলে ওরকম না যে আমরা একটা টেম্পোরারি হাসপাতাল করলাম বা 3 মাসের একটি লকডাউন করলাম আর সাথে সাথে এটিকে প্রতিরোধ করতে যাওয়া যাবে, তা না। আসলে সত্যি বলতে কি, আপনি যে প্রশ্ন করেছেন এর উত্তর দেওয়া কন্ট্রোল এক্সপেরিমেন্ট, যেটা আমরা বলি বিজ্ঞানে, এটা থেকে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ যেটা ভাবা হয়েছিল আদর্শ, যেমন লকডাউন উহানে কিংবা সাউথ কোরিয়াতে, দেখা গেল যে সেখানেও কিন্তু ফিরে আসছে, আবার কিন্তু আক্রমণ, সেকেন্ড ওয়েভ আসতে পারে। সুতরাং এমনকি যেখানে কোনোদিন লকডাউন হয় নাই, যেমন সুইডেন যে পার্শ্ববর্তী দেশ নরওয়ে বা ডেনমার্ক থেকে প্রচন্ড খারাপ করছে, বা ইটালি বা ইউএসএ থেকে, তা না। কিন্তু এইখানে আমাদেরকে পথগুলো খুঁজে নিতে হবে অভিজ্ঞতা থেকে, যেমন আরো কাছের দেশ, যেমন কেরালার তাহলে অভিজ্ঞতা, বা যেমন আমাদের শ্রীলঙ্কার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। এবং এই যে অনন্য বৈশিষ্ট্য, ভাইরাসের যে অনন্য বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে আমাদের সামাজিক, অর্থনৈতিক, অন্যান্য প্রেক্ষাপটকে মনে রেখে কাজে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। তো সেই সামনের দিকে এগোতে গিয়ে আসলে 4টা বড় ধাপে আমি দেখি বিষয়টা। মানে আমরা এখন এই স্বাস্থ্য সেবা বিভাগ কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত ছিল না, এর দিকে ফিঙ্গারিং, ওর দিকে ফিঙ্গারিং, ব্যক্তি বা প্রতিষ্ঠান, এই যে ব্লেম গেম, সেখান থেকে আসলে বেরিয়ে আমাদের যে অভিজ্ঞতা এবং অন্যান্য দেশের অভিজ্ঞতার আলোকে আসলে সামনে কি কি জিনিস করা দরকার, পদক্ষেপগুলো যেমন ধরুন যে এই যে লকডাউনের শিথিলতা, এই শিথিলতার বিষয়টি হচ্ছে যে এটি শুধু স্বাস্থ্য সেবার ব্যাপার না, এটি রাষ্ট্রের যারা উচ্চতর পরিচালনায় নিযুক্ত রয়েছেন তাদের অনেক রকম বিবেচনা দিয়ে তারা করেন, সেটা ব্যাপারে আমাদেরকে আমরা উপদেশ দিতে পারি। কিন্তু আমাদের যেটা বড় উপদেশ থাকে তাদের কাছে, সেটা হলো যে হেলথ ইন এভরি পলিসি। কারণ রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা অনেক বিষয় নিয়ে ভাবিত হতে হয় তাদেরকে। সুতরাং আমরা সেই জায়গাটিতে একদম সরাসরি মতামত দিতে পারি না, আমরা বিশেষজ্ঞ হিসেবে বা আমরা যেটি পরামর্শ দিতে পারি যে আমাদেরকে হেলথ ইন এভরি পলিসি,
এই পরিস্থিতিতে চারটা যদি আমি মোটা দাগে বলি, একটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার হচ্ছে জনগণের স্বাস্থ্য সচেতনতা। এই যে বাঁচতে হলে জানতে হবে স্লোগানের মতো স্লোগান দিয়ে আমরা কিন্তু বহু বহু প্রাথমিক পরিচর্যা পর্যায়ে প্রাথমিক যে জনগণের সম্পৃক্ততা, জনগণের যে, কারণ এখানে আপনার খুবই বড় একটা যেটা আমরা বললাম যে যে অ্যাসিম্পটোম্যাটিক উপসর্গহীন রোগে এই ক্ষেত্রে জনগণের সচেতনতা ছাড়া কেউ কিন্তু প্রতিরোধ করতে পারে না। যেমন ধরুন জাস্ট নিছক ইউনিভার্সাল মাস্ক পরিধান করা, যে মাস্ক কাপড়ের মাস্ক 3 লেয়ার, কিংবা আমাদের যে সার্জিক্যাল মাস্ক, এই মাস্কটা কিন্তু নট দ্যাট যে আমাকে যিনি পড়ছেন তাকে কিন্তু প্রতিরক্ষা তত দেয় না, কারণ বাইরে থেকে যে ভাইরাসের আসাটা সেটা প্রতিরোধ করতে পারে না। কিন্তু অন্যকে আমরা যখন হাঁচি কাশি দিচ্ছি, এমনকি যে সিমটম নেই যার, সেও যদি হঠাৎ হাঁচি কাশি দেয় তাহলে কিন্তু সে অন্যকে প্রতিরোধ করে, অন্যের জন্য উপকার করে, যেটা আমরা বলি প্রত্যেকে আমরা পরের তরে, সেই কাজটি কিন্তু এই কাজটা করছি আমরা। তাহলে অন্যও যদি এই কাজটা করে, আমরা কিন্তু দেখা গেছে যে 80% সংক্রমণ রোধ করা যায়, এবং যারা উপসর্গহীন তাদের থেকে কিন্তু ভাইরাসের লোড কম যায়। তাহলে এই নিচ থেকে আমরা যদি শুরু করি যে সব এনজিও মিলে, সব সরকারি বেসরকারি প্রচেষ্টা মিলে আমরা এই কাজটি প্রথমে করা দরকার। দ্বিতীয় যে কাজটি করা দরকার, আমাদের স্বাস্থ্য খাতের যে সক্ষমতা, এইটাই সময়, আদর্শ সময়, কারণ আমাদের যে বাজেট আসছে সামনে, এই বাজেট তার সাথে রয়েছে আমাদের এখন যে স্বাস্থ্য খাতে যে 5th HPNSP হেলথ অ্যান্ড পপুলেশন নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম, যেটা অতিরিক্ত সচিব মহোদয় খুব ভালো জানেন, সেটিরও এখনই সময়। আমাদের আগের প্রোগ্রামটা রিভিউ হয়েছে, এখন সামনের প্রোগ্রামটা আসছে, এবং তার সাথে আমাদের আরো 5 সালা পরিকল্পনা আসছে। সুতরাং এই সময়ে স্বাস্থ্য খাতের যে পুঞ্জীভূত অবহেলা, এটা কিন্তু এই গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট বলে না, স্বাস্থ্য খাতে আপনি যদি এখন আমরা অনেক ব্লেম দিতে পারি, কিন্তু পুঞ্জীভূত যে অবহেলাটি এত বছর ধরে হয়েছে, যুগ যুগ ধরে, এবং তার জন্য দায়ী দায়িত্ব শুধু সরকার না, আমাদের চিকিৎসা সংগঠন, আমাদের এনজিও, আমাদের এমনকি দাতা সংস্থা, তাদের সবারই সম্মিলিত রয়েছে। আমাদের মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আমরা মাঝে মাঝে বলি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী এটা হচ্ছে না, সেটা হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন হচ্ছে যে প্রতি 10,000 লোকের জন্য 8.3 জন 44 জন স্বাস্থ্যকর্মী থাকবে। আগে ছিল 22.8, এখন হয়েছে 44 জন। আমাদের রয়েছে 14 সাল পর্যন্ত ছিল মাত্র 5.5 জন, এখন হয়েছে 8.3 জন। ডাক্তার নার্স নতুন না হলে হয়তো 9 জন হয়েছে, সব মিলে বেসরকারি নিলেও 15 জন হবে। আমরা কোথা থেকে তাহলে সেই পূরণ করব? এটার জন্য তো শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী না, এর জন্য জনপ্রশাসন, অর্থ এবং অন্যান্য পরিকল্পনা সম্পূর্ণ দায়ী। সুতরাং আমাদেরকে সেই ব্যবস্থাটা বুঝতে হবে। এখন হয়েছে ডাক্তার নার্স টেকনোলজিস্ট না, শুধু টেকনোলজিস্ট হলে হবে না তো, আমাদের সংক্রমণটা যে নন কোভিড হাসপাতালগুলোতে হচ্ছে, সেখানে কিন্তু রয়েছে সুইপার লাগবে, না হলে পরিষ্কারটা কে করবে? সংক্রমণ রোধ কিভাবে হবে? আমাদের লাগবে দারোয়ান, না হলে এত ভিজিটর কন্ট্রোল না হলে সংক্রমণ হবে না তো কি হবে? আমাদের লাগবে পিয়ন। সুতরাং আমাদের যে সমন্বিত যে স্বাস্থ্য ব্যবস্থা পরিকল্পনা, সেটা হচ্ছে দ্বিতীয় কথা। তার মানে অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী সাহেব কি বলতে চাচ্ছেন যে আমাদের আসলে সমন্বিত পরিকল্পনার অভাব রয়েছে? আমার একদম এই কথাটি, যে আমরা যদি মনে করি যে 1 মাস 2 মাসে ক্র্যাশ প্রোগ্রাম নিলাম, কয়েকটা হাসপাতাল করলাম, বসুন্ধরার মতো আমরা উদ্ধার হয়ে যাব, এই পরিকল্পনা আসল পরিকল্পনা। আসল পরিকল্পনা হচ্ছে আসুক, ইমিডিয়েট কিছু আছে, মধ্যমেয়াদী আছে, দীর্ঘমেয়াদী আছে। কারণ ওই যে কেরালা, বা যখন আমি উদাহরণ বলছি, যখন আমি শ্রীলঙ্কার উদাহরণ বলছি, আমরা হয়তো খেয়াল করছি না যে এইখানে কিন্তু আমাদের আসলে একটা বড় পরিকল্পনা তার আগে থেকেই স্বাস্থ্য ব্যবস্থা, যেটাকে আমরা বলি ইকুইটি, সাম্য অবস্থা, তারা নিয়ে রেখেছে। কেমন, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা যেন সেই দিকে আবার আসবো। আমিও আমার কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে আমরা তো বলছি যে আমাদের এখন যে এই কোভিড ট্রান্সমিশন, এটা কমিউনিটি ট্রান্সমিশন, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে না, আমাদের এখানে এখনো কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়নি, এখনো ক্লাস্টার বেস বা গুচ্ছ সংক্রমণ হচ্ছে। এই জিনিসটা কি একটু পরিষ্কার করবেন হাবিবুর রহমান খান? আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে বাংলাদেশের সব জায়গায় কমিউনিটি ট্রান্সমিশন হয় নাই, তারা কিন্তু ঢাকা শহর বা নারায়ণগঞ্জ বা গাজীপুর কিছু এলাকার কথা বলেছে, হ্যাঁ এখানে কমিউনিটি ট্রান্সমিটেড হচ্ছে। কিন্তু সারা বাংলাদেশ যদি আমরা দেখি, আমাদের জেলায় জেলায় আসলে সমগ্র দেশে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, এটা কিন্তু আমরাও
বলতে পারবো না, বলা উচিত হবে না। কারণ ঢাকার বাইরে মানে আপনি যদি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এই তিনটা জায়গা বাদ দেন অথবা ঢাকা বিভাগকে বাদ দেন, তাহলে কিন্তু সমগ্র বাংলাদেশে কিন্তু 20% শনাক্ত হয়েছে। আর 80% শনাক্ত হয়েছে কিন্তু এই ঢাকা বিভাগের মধ্যে। আর ঢাকা বিভাগের মধ্যে অবশ্যই অন্যতম হচ্ছে ঢাকা শহর ইটসেলফ, যেখানে জনসংখ্যার ঘনত্ব এতই বেশি, আপনি আমি আমরা সকলেই যদি স্বাভাবিক অবস্থায় করোনা পরিস্থিতির বাইরে ঢাকার গুলিস্তান অথবা ফার্মগেট অথবা কিছু মার্কেট টার্কেট যাই, তাহলে মানুষের যে ঘনত্বটা দেখি পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রেই কিন্তু সেটা দেখি না। আপনি ওই যে একটু আগে সুইডেনের কথা আসলো যে সেখানে লকডাউন করতে হয় নাই। এখন যে সমস্ত দেশের জনসংখ্যা এতই পাতলা, এতই হালকা, যে লকডাউন ছাড়া আমাদের দেশে লকডাউন করলেও যতখানি ঘনত্ব দেখা দেয় রাস্তাঘাটে, ওই সমস্ত দেশে লকডাউন ছাড়াই কিন্তু ওই রকম রাস্তাঘাটে খুব একটা লোক চোখেই পড়ে না, যার জন্য লকডাউন ওদের জন্য অত লাগে না। আর আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথাতে যেটা বললেন সেটা আমরাও জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমস্ত বাংলাদেশে যে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে তা কিন্তু মনে করে না, ওইভাবে তারা সংজ্ঞায়িত করেনি। আমরাও আসলে সেটা বিশ্ব সংস্থার গাইডলাইন যেহেতু আমরা মানি, আমরাও সেটা ওইভাবে সংজ্ঞায়িত করতে চাই। শুধু আপনার এই যে কয়েকটা এলাকার কথা বললাম, এগুলোতে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে বলে আমরাও মনে করি। আরেকটা বিষয় জানতে চাবো, সেটা হলো যে স্বাস্থ্য সুরক্ষার যে সরঞ্জাম আছে, আমাদের যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, এদের সুরক্ষার জন্য যে N95 মাস্ক, পিপিই, এগুলো যে প্রয়োজনীয় যে বিষয়, সেটা তো একটা আছেই। এর মধ্যে আমরা মাঝখানে কিছু দেখলাম যে N95 মাস্কের মধ্যে কিছু নকল জিনিসপত্র পাওয়া গিয়েছে। এই বিষয়টা আসলে কিভাবে ঘটলো একটু বলবেন? আসলে আমি তো শোনার পরে ধরেন যারা স্টেক হোল্ডার আছে, বিশেষ করে সিএমএসডি আছে বা আমাদের যারা এই মাছগুলো প্রকিউর করে অথবা এগুলো যারা মনিটর করে, তাদের সাথে যখন ডিসকাশন করলাম তখন জানলাম যে আসলে আমাদের সিএমএসডির পক্ষ থেকে সাধারণ মাস্ক সরবরাহ করার জন্যই ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল এবং সাধারণ মাস্কই দেওয়ার কথা এবং সেই মূল্যই তাদেরকে দেওয়ার কথা। কিন্তু তারা যে বাক্সে মাস্কগুলো সরবরাহ করা হয়েছিল, বাক্সের গায়ে লেখা ছিল N95। N95 মাস্ক আসলে চাওয়া হয় নাই, ওই মূল্যও তাদেরকে পরিশোধ করা হয় নাই। সাধারণ মাস্কই চাওয়া হয়েছিল, সাধারণ মাস্কই দেওয়ার কথা ছিল এবং তাও দিয়েছে। কিন্তু বাক্সের গায়ে কেন লিখেছিল এটার জন্য ভুল স্বীকার করে তারা সেগুলো ফেরত নিয়েছে এবং তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্ট হয়তো শিগগিরই প্রকাশিত হবে মেবি। প্রফেসর ডাক্তার লিয়াকত আলীর কাছে জানতে চাবো যে N95 মাস্ক তো আসলে সম্মুখ সারির যে ফ্রন্ট ওয়ার্কার, একজন চিকিৎসক বা স্বাস্থ্য সেবার জন্য যিনি কর্মী আছেন, তার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সরঞ্জাম। তো সেইখানে যদি N95 মাস্কের পরিবর্তে অন্য কিছু চলে যায়, তাহলে সে কতটুকু ঝুঁকির মধ্যে পড়ে বা তার অবস্থাটা কি হয় আসলে? না, অবশ্যই, কারণ এখানে হলো N95 এর বিশেষত্ব হচ্ছে যে 2 ওয়ে প্রিভেনশন, অর্থাৎ আমি এদিক থেকে হাঁচি কাশি দিলেও আবার ভাইরাস বাইরে যাবে না, আবার বাইরে থেকে দিলেও ভিতরে আসবে না। নিছক সার্জিক্যাল মাস্কে সেটা হচ্ছে আমি বাইরে যাবে না কিন্তু ভিতর থেকে কিন্তু চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই এগুলো ঝুঁকির ব্যাপার এবং এই ধরনের যে প্রস্তুতি, এগুলো প্রশাসনিক বিষয়, এগুলো অবশ্যই এগুলো দ্রুত দূর করতে হবে। কিন্তু আমি আবারও এই ক্ষেত্রে আবার মৌলিক কথায় ফিরে যাচ্ছি যে স্বাস্থ্যসেবার স্বাস্থ্য মন্ত্রণালয় আজকে যে পরিমাণ এক্সপ্যানশন হয়েছে, এই যে পুরো স্বাস্থ্য ব্যবস্থার যে পরিমাণ ভার বেড়েছে, জনসংখ্যা এত গুণ হয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রের পরিধি বেড়েছে, অনেক ফ্যাসিলিটি বেড়েছে সারা দেশব্যাপী, ইনক্লুডিং কমিউনিটি ক্লিনিক, যেগুলো অত্যন্ত বৈপ্লবিক কতগুলো পদক্ষেপ। কিন্তু সেই তুলনায় এমনকি আমরা সবসময় ডাক্তার, নার্স ইত্যাদি বলছি, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এই সবগুলোতে যে যে ধরনের যেটাকে বলবো যে এক্সপ্যানশন, সেই তাদের জন্য যে পরিবর্ধন এবং তার ব্যবস্থার পরিমার্জন, কোনো কিছুই কিন্তু সেভাবে সম্পন্ন হয়নি। অর্থাৎ স্ট্রাকচারাল যে রিঅ্যারেঞ্জমেন্ট, রিফাইনমেন্ট ইত্যাদি। এবং এক্ষেত্রে বড় বিষয় হয়েছে, সেই বিষয়গুলো হচ্ছে যে আমরা সবসময় মনে করছি, বিশেষ করে অধিদপ্তরের দিকে যদি আমরা তাকাই, তাহলে সবসময় মনে করি যে চিকিৎসক হলেই হয়তো খুব ভালো ব্যবস্থাপক হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু একটা বড় ভুল ধারণা আমাদের মধ্যে হয়ে গেছে এবং সেই জায়গাগুলোতে আমাদের মনে রাখতে হবে যে প্রকিউরমেন্ট, এগুলো হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কত বিশেষ ডিগ্রি বিশেষজ্ঞ তৈরি হয়ে যাচ্ছে। আমাদের এই যে ফিনান্স বা অ্যাডমিনিস্ট্রেশন, প্রত্যেক ক্ষেত্রটা কিন্তু এখন স্পেশালাইজ হয়ে গেছে, প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। সেখানে ডাক্তার অবশ্যই প্রেফারেবল, ডাক্তার থাকলে প্রেফার্ড, কিন্তু ডাক্তারকেও কিন্তু তাহলে এমবিবিএস পড়লেই কিন্তু সেই যোগ্যতাগুলো তারা অর্জন করে না, সেগুলোকে তাহলে আলাদাভাবে তাদেরকে শিক্ষা লাভ করতে হবে, প্রশিক্ষণ লাভ করতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি ডাক্তার ছাড়াও প্রশিক্ষণ প্রাপ্ত, সেই ধরনের ম্যানেজমেন্টে অভিজ্ঞতা প্রাপ্ত তাদেরকেও সুযোগ দিতে হবে।
অগ্রাধিকার চিকিৎসকদের থাকতে পারে, তাই না? তাহলে এই বিষয়গুলোতে তো আসলে একটা মৌলিক রিফাইনমেন্ট দরকার। এখানে যে সব জায়গাতেই, আমি মনে করি না যে সব জায়গাতেই যে দুর্নীতি বা অনিয়ম কাজ করে। সব মন্ত্রণালয় পৃথিবীতে সর্বদেশেই কিছু অনিয়ম দুর্নীতি আছে, সেগুলো প্রশাসনিক পদক্ষেপ রয়েছে, কিন্তু আমাদের কিন্তু এইখানে মৌলিক একটা বিষয় হবে। জানতে চাইবো লিয়াকত আলী সাহেব, সেটা হলো যে হাবিবুর রহমান খান যেটা বললেন যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এই জায়গাগুলোতে সংক্রমণের পরিমাণ বেশি, এগুলো মূলত হটস্পট। কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাতে এই যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ যে এরিয়াগুলো, এই জায়গায় যে তৃণমূল লোকজন আছে, এদের স্বাস্থ্য সেবার জন্য কি আমাদের যথোপযুক্ত স্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্য হসপিটাল বা কোনো ব্যবস্থা আছে? আমরা যতটুকু জানি যে এই জায়গাগুলোকে আসলে সিটি কর্পোরেশন নতুবা পৌরসভা আসলে স্বাস্থ্য সেবা দেওয়ার কথা, কিন্তু এই জায়গায় কি আমরা পুরোপুরি ক্যাপাবল? আপনি চমৎকার একটি প্রসঙ্গ এনেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে আসলে আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন যে এই সংক্রমণের ডিস্ট্রিবিউশন, অর্থাৎ যে বন্টন, সেক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সিটি কর্পোরেশন এরিয়াগুলোতেই কিন্তু এই সংক্রমণগুলো বেশি, যেখানে ঘনত্ব বেশি কিংবা স্বাস্থ্য সেবার মূল কাঠামোগুলো। কারণ এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাংলাদেশ স্বাস্থ্য ক্ষেত্রে প্রথমত স্বীকার করতে হবে, শুধু বাংলাদেশ নিজে বলে না, সরকার নিজে বলে না, আসলে সারা দুনিয়া স্বীকার করে যে বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে অসম্ভব অগ্রগতি হয়েছে। এবং সেটা আসলে মৌলিকভাবে কোথায় হয়েছে? প্রাথমিক স্বাস্থ্য ক্ষেত্রে এবং অবকাঠামোর ক্ষেত্রে, বিশেষ করে গ্রামাঞ্চলে। এই যে সাম্প্রতিকতম কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী অনেক জোর দিয়েছেন, এবং সেই সঙ্গে বাংলাদেশ সরকার এবং সারা বিশ্ব এটি প্রশংসিত, কিন্তু সেই মডেল থেকে শুরু করে আমাদের গ্রামের থেকে শুরু করে যে অবকাঠামোটি, মানে টারশিয়ারি কেয়ার হসপিটাল পর্যন্ত একটা অবকাঠামো অন্তত উপজেলা লেভেলেও, এই যে এখন কোভিড নিয়ন্ত্রণে আমরা যখন কাজ করছি তখন দেখি যে একদম উপজেলাতেও কিন্তু উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা অফিসার এবং প্রশাসন মিলে কিন্তু এক ধরনের কাজ কিন্তু হচ্ছে, যার জন্য সেই জায়গাগুলো এক ধরনের। কিন্তু যখন আমরা সিটি কর্পোরেশনে চলে আসছি, সেই জায়গাগুলোতে দেখুন সেখানে কিন্তু স্বাস্থ্যের যে দায়িত্ব, প্রাইমারি সেকেন্ডারি কেয়ার একদম অবহেলিত। এই জন্য এই জায়গাটিতে কিন্তু আমি আবারও বললাম, ব্লেম গেম করলে হবে না। এখানে এমনকি দাতা সংস্থা, সংগঠন, স্বাস্থ্য মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয়, সবার যৌথ দায়িত্ব যে কেন আমাদের প্রায় 35 থেকে 40% লোক এই নগরের এইগুলোতে বাস করে, অথচ আমাদের কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি কোনো স্ট্রাকচার নেই। এই স্ট্রাকচারটা কিন্তু মানে আইন করেই বা উপর থেকে বিধান অনুযায়ী দ্বৈততা আছে এখানে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলা আছে, আবার একই সঙ্গে সিটি কর্পোরেশনকে বলা আছে যে তার দায়িত্ব। এখন তার দ্বৈত দায়িত্ব নীতি, এখানে দ্বৈত নগর নীতি। দ্বৈত নীতি শুধু না, নগর স্বাস্থ্য কেন্দ্র যেগুলো, সেগুলো প্রাইমারি কেয়ারের দায়িত্বে, সেটা হচ্ছে সিটি কর্পোরেশনের এলজি আপনার কাছে যেগুলো। আবার আসবো, হাবিবুর রহমান কাছে জানতে চাইবো যে এই যে বিষয়টা নগর স্বাস্থ্য বা তৃণমূল পর্যায়ের যে সিটি কর্পোরেশন এরিয়ার যে স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়টি, এই জায়গাতে আসলে স্বাস্থ্য বিভাগ কিছু ভাবছে কিনা, বা এই যে দ্বৈত নীতির কথা বললেন অধ্যাপক লিয়াকত আলী সাহেব, সেই জায়গাতে আসলে সামনের দিকে কিছু অগ্রগতি হবে কিনা? ধন্যবাদ আপনারও। আবারও প্রফেসর লিয়াকত আলী সাহেব অত্যন্ত বিজ্ঞ জন হিসেবে আমি তাকে চিনি, এবং উনি কিন্তু দীর্ঘ কাজের অভিজ্ঞতার থেকে অনেক কিছু ওনার নলেজে আছে। উনি যেভাবে বিশ্লেষণ করেছেন বিষয়গুলোর সাথে আমি সম্পূর্ণ একমত। এই যে নগর স্বাস্থ্যের কথা উনি যেটা বললেন, আমরা সবাই বলি যে মাননীয় প্রধানমন্ত্রীর ব্রেন চাইল্ড হচ্ছে কমিউনিটি ক্লিনিক, এবং এই কমিউনিটি ক্লিনিক চালু হবার পরে আমরা দেখেছি যে প্রতিটা কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন যদি গড় করি তাহলে কমপক্ষে 40 জন করে হলেও মানুষ কিন্তু ওখান থেকে সার্ভিস নিতে যায়। এভাবে বাংলাদেশে প্রায় 14,000 কমিউনিটি ক্লিনিক আছে, যার জন্য আমাদের যেহেতু প্রাথমিক মানে প্রাইমারি স্বাস্থ্য পরিচর্যার বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অঙ্কুরে যদি কোনো অসুখ বিসুখ হতে মানে এগুতে না দেওয়া হয় তাহলে কিন্তু মানুষের সেকেন্ডারি টার্সিয়ারি লেভেলে মানে যাওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। তো গ্রামীণ পর্যায়ে মানুষ সেই স্বাস্থ্য সেবাটা পাচ্ছে। তারপরে কমিউনিটি ক্লিনিক তাহলে শহরের রেফারেন্স। মানুষের কি অবস্থা আমাদের আর নগরের? শহর শহর সম্পর্কে যদি বলি, আসলে আরবান আরবান প্রাইমারি হেলথ কেয়ার বলে একটা প্রজেক্ট আছে। এটা কিন্তু আমাদের সিটি কর্পোরেশন গুলোর আন্ডারে, এবং সিটি কর্পোরেশন গুলো হচ্ছে আমাদের এলজিআরডি এন্ড কোঅপারেটিভস যে মিনিস্ট্রি তাদের আন্ডারে। এখানে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু করবার সুযোগটা খুব সীমিত। তো ইদানিং কথাবার্তা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এলজিআরডি মন্ত্রণালয়ের মধ্যে যে এটাকে কিভাবে আরেকটু স্ট্রেনথেন করা যায়। যদি একমত হয়ে কিছু ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে বোধহয় ভালো হবে। এখনো কিন্তু আমরা সম্পূর্ণ রকম
হস্তক্ষেপ করতে আচ্ছা, পারি না ওখানে। ওকে ওকে, আমরা আমাদের এইখানেও অনেক অনেক কিছু করার আছে। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনেকেই অনেক কিছু লিখছেন। একজন দর্শক লিখছেন যে একদিকে যেরকম সংক্রমণ বাড়ছে, অন্যদিকে জনসমাগমও বাড়ছে, যেটা আসলে খুবই ভয়াবহ এবং প্রচন্ড ঝুঁকির দিকে আমরা যাচ্ছি। 1 মিনিটে অধ্যাপক ডক্টর লিয়াকত আলীর কাছে জানতে চাইবো যে আপনার এই মুহূর্তে আপনার পরামর্শ কি, আমাদের কোন দিকে যাওয়া উচিত, 1 মিনিটে বলবেন। সবচেয়ে জরুরি হচ্ছে যেন আমরা সবাই মাস্ক পরি, যে কোনো জনসমাগমে বা পাবলিক প্লেসে যেন মাস্ক পরি। আমরা যেন হাতের হাইজিন, যেটা ধোয়া খুব সিম্পল, 20 সেকেন্ড যেন সাবান দিয়ে ধুই। আমরা কাপড় চোপড় ইত্যাদিকে যেন যথাসম্ভব সংক্রমণমুক্ত করি বাইরে থেকে এলে। এবং যারা সবচেয়ে ভালনারেবল, বৃদ্ধ কিংবা যাদের হাইপার টেনশন, ডায়াবেটিস রয়েছে, তাদেরকে যথাসময় সতর্কতার মধ্যে রাখি। আমরা যেন তার যথাসম্ভব মানে পুষ্টিকর খাদ্য খাই। পর্যায়ে সর্বোচ্চ সচেতনতা নিশ্চিত করা, এটা একদমই। আর রাষ্ট্রীয় পর্যায়ে যেন অবশ্যই স্বাস্থ্যের বিষয়টাকে প্রাধান্য দিয়ে আমরা আগামীতে বাজেট, পলিসি এবং সবকিছুর মধ্যে যেন স্বাস্থ্যকে প্রাধান্য দিই। আর আচ্ছা, ধন্যবাদ। বিজ্ঞানও একটা হাবিবুর খুব রহমান খান, গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কাছে জানতে চাইবো, শেষ 1 মিনিটে আপনার সামনে আমাদের কি করা উচিত আসলে, বা আমরা কি করা দরকার? আসলে আমার জনগণের প্রতি আমার আবেদন হচ্ছে, যেহেতু সরকার অনেকটা সফট ওয়েতেই বিষয়গুলো দেখছেন, সকল মানুষের প্রয়োজনটাও যেমন দেখছেন, স্বাস্থ্যের বিষয়টাও দেখছেন, তো জনগণকে আমি রিকোয়েস্ট করতে চাই যাদের অতি প্রয়োজন, মানে কোনো রকম অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাইরে না যাবার জন্য, যদিও সরকার কিছুটা নমনীয়, তো বাইরে যাবেন না। আর যদি খুব যেতেই হয়, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আপনি আপনার কাজটি সেরে কিন্তু ঘরে ফিরতে পারেন। আর অনেকের মধ্যে একটা ভাব দেখি, ঈদ আসছে, ঈদের কেনাকাটা তো করতেই হবে। তো এই বছর ঈদ না হয় আমরা কেনাকাটা নাই করলাম, আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনেক আনন্দ মাথায় ছিল যে আমরা খুব ঘটা করে করব, সেটাও কিন্তু এখানেই মাননীয় প্রশ্ন যে প্রধানমন্ত্রী সেই জায়গাটা সংঘটিত। আমরা স্থগিত করেছি বা আমরা পরে করব বলেছি, কিন্তু হ্যাঁ, আমরা শপিং মলগুলো মানুষের খুলে দিয়েছি। ঈদের কেনাকাটার দিকেও একটু অতটা আহ, অতটা অ্যাটেনশন না দেওয়াই ভালো। হ্যাঁ, সেটাই সেটাই। আর আর হ্যাঁ, হাইজিনের কথা যেটা বলেছেন ওটা অবশ্যই বাইরে গেলে ফলো অবশ্যই করা দরকার। আর মিনিমাম বাইরে বাইরে যেতে হবে মিনিমাম। ধন্যবাদ অতিরিক্ত সচিব স্বাস্থ্য সেবা বিভাগের মোহাম্মদ হাবিবুর রহমান খান এবং চিকিৎসা বিজ্ঞানী এবং সংস্কৃত সমসংগ্রহক প্রফেসর ডাক্তার লিয়াকত আলী খানকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ। তবে যাচ্ছি না, আগামী বুধবার আবার আসছি, দেখা হবে 7টা 30 মিনিট, আমাদের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।